একবার চোখ বন্ধ করে কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যা ছিল বাইরের জগতের মানুষের কাছে সম্পূর্ণ নিষিদ্ধ, যেখানে প্রবেশ করার অধিকার ছিল শুধুমাত্র বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি অটোমান সুলতানের। ইস্তাম্বুলের তোপকাপি প্রাসাদের গহীন ভেতরে সুউচ্চ প্রাচীর দিয়ে ঘেরা এক রহস্যময় জগৎ। শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপীয় পর্যটক এবং লেখকরা এই স্থানটি নিয়ে হাজারো কাল্পনিক গল্প ফেঁদেছেন। তারা একে বর্ণনা করেছেন শুধুই সুলতানের প্রমোদখানা বা বিলাসের কেন্দ্র হিসেবে, কিন্তু বাস্তব সত্যটি ছিল সেই কল্পনার চেয়েও অনেক বেশি নাটকীয়, অনেক বেশি জটিল এবং অনেক বেশি রোমাঞ্চকর। এটি শুধু সৌন্দর্যের বাগান ছিল না, এটি ছিল অটোমান সাম্রাজ্যের রাজনীতির এক গোপন কেন্দ্রবিন্দু। এটি ছিল এমন এক স্বর্ণের খাঁচা যেখানে একজন সাধারণ দাসী থেকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সম্রাজ্ঞী হয়ে ওঠার সিঁড়ি ছিল। আবার একই সাথে এখানে ছিল ক্ষমতা হারানোর ভয়, ষড়যন্ত্র এবং মৃত্যুর হাতছানি। আমরা কথা বলছি কিংবদন্তি হারেম নিয়ে। হারেমের বাসিন্দারা মূলত ছিলেন বিভিন্ন যুদ্ধ বা দাসবাজার থেকে আনা ভিনদেশী তরুণী। প্রথমে তাদের স্বাস্থ্য এবং সৌন্দর্য পরীক্ষা করা হতো, এরপর তাদের ইসলাম ধর্মে দীক্ষিত করা হতো এবং একটি নতুন তুর্কি নাম দেওয়া হতো যা তাদের অতীত পরিচয় মুছে ফেলত। কিন্তু হারেম শুধু সৌন্দর্যের প্রতিযোগিতা ছিল না, এটি ছিল একটি অত্যন্ত কঠোর শিক্ষা প্রতিষ্ঠান। এখানে মেয়েদের তুর্কি ভাষা, সাহিত্য, সঙ্গীত, সূচিকর্ম এবং রাজকীয় আদব কায়দা শেখানো হতো। হারেমের ভেতরে ছিল এক কঠোর মেরিটোকান্দ্রিক বা যোগ্যলাভিত্তিক শ্রেণীবিন্যাস। সবচেয়ে নিচের স্তরে ছিল জারিয়া বা সাধারণ দাসীরা, যারা প্রাসাদের সব কঠিন কাজ করত। যারা তাদের মেধা এবং আনুগত্য প্রমাণ করতে পারত তারা পদোন্নতি পেয়ে কালফা এবং পরবর্তীতে উস্তা বা ওস্তাদ হতো। প্রতিটি মেয়ের গোপন স্বপ্ন ছিল সুলতানের নজরে পড়া। যদি কোনো মেয়ে সুলতানের সুনজরে পড়ত তবে তাকে বলা হতো গোজদে বা নয়নমণি। তখন তার মর্যাদা বেড়ে যেত এবং তিনি আলাচা কক্ষ ও সেবিকা পেতেন। যদি সুলতান তাকে তার শয্যাসঙ্গিনী হিসেবে গ্রহণ করতেন তবে তিনি হতেন ইকবাল বা ভাগ্যবতী। কিন্তু আসল ক্ষমতার চাবিকাঠি ছিল একটি, সুলতানের সন্তানের মা হওয়া। যদি কোনো ইকবাল একটি পুত্র সন্তানের জন্ম দিতে পারতেন তবে তার জীবন সম্পূর্ণ বদলে যেত। তিনি তখন কাদিন বা হাসেকি সুলতান উপাধি পেতেন এবং হারেমের অন্যতম প্রধান কর্ত্রী হয়ে উঠতেন। এই ব্যবস্থার সবচেয়ে বড় উদাহরণ ছিলেন হুররাম সুলতান, যিনি একজন সাধারণ দাসী থেকে সুলতান সুলেমানের আইনত স্ত্রী এবং সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী নারী হয়ে উঠেছিলেন। হারেমের ক্ষমতার পিরামিডের একদম চূড়ায় ছিলেন একজন নারী, যার ক্ষমতা কখনো কখনো স্বয়ং সুলতানের চেয়েও বেশি ছিল। তিনি হলেন ভালিদে সুলতান বা সুলতানের মা। হারেমের সমস্ত নিয়মকানুন, সমস্ত সিদ্ধান্ত তার নির্দেশেই চলত। কিজলার আগাও তার কাছে জবাবদিহি করতে বাধ্য ছিলেন। ১৬০০ এবং ১৭০০ শতাব্দীতে এমন এক সময় এসেছিল যাকে ইতিহাসবিদরা নারীদের সালতানাত বা কাদিনোলার সালতানাত বলে অভিহিত করেন। এই সময়ে সিংহাসনে বসা সুলতানরা ছিলেন হয় শিশু অথবা দুর্বল চিত্তের, ফলে সাম্রাজ্যের প্রকৃত শাসনভার চলে গিয়েছিল হারেমের এই শক্তিশালী ভালিদে সুলতানদের হাতে, যেমন নুরবানু সুলতান, সাফিয়ে সুলতান এবং কিংবদন্তি কোসেম সুলতান। তারা পর্দার আড়াল থেকে উজিরদের নিয়োগ দিতেন, যুদ্ধের সিদ্ধান্ত নিতেন এবং বিদেশি দূতদের সাথে যোগাযোগ করতেন। তাদের সিলমোহর ছাড়া রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর হতো না। তবে এই বিশাল ক্ষমতার সাথে আসত চরম প্রতিদ্বন্দ্বিতা। যখন সুলতানের একাধিক পুত্র থাকত তখন তাদের মায়েদের মধ্যে শুরু হতো এক ঠান্ডা লড়াই। প্রত্যেক মা চাইতেন তার ছেলে পরবর্তী সুলতান হোক, কারণ যে ছেলে সুলতান হবে তার মাই হবেন পরবর্তী ভালিদে সুলতান, আর যে ছেলেরা পরাজিত হবে তাদের জন্য অপেক্ষা করত এক নির্মম নিয়তি, মৃত্যু অথবা আজীবন বন্দি দশা। বাইরে থেকে হারেমকে বিলাসবহুল স্বর্গ মনে হলেও এর ভেতরে অনেকের জীবন ছিল একঘেয়েমি এবং হতাশায় পূর্ণ। শত শত নারী এই চার দেয়ালের মধ্যে আজীবন বন্দী ছিলেন, যাদের অনেকেই হয়তো জীবনে একবারও সুলতানের দেখা পাননি। কিন্তু যারা ক্ষমতার কাছাকাছি ছিলেন তাদের জীবন ছিল চরম অনিরাপদ। ঈর্ষা এবং প্রতিহিংসা এখানে বাতাসের মতো ছড়িয়ে থাকত। বিষপ্রয়োগ ছিল প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দেওয়ার সবচেয়ে সহজ এবং গোপন পদ্ধতি। তাই প্রতিটি গুরুত্বপূর্ণ ব্যক্তি সবসময় চাষনিগির বা খাদ্য পরীক্ষক সাথে রাখতেন। হারেমের কোনো নারী যদি গুরুতর অপরাধ বা বিশ্বাসঘাতকতা করতেন তবে তার শাস্তি ছিল অত্যন্ত ভয়াবহ। কিংবদন্তি অনুযায়ী তাদের বস্তাবন্দি করে রাতের আধারে বসফরাস প্রণালীর গভীর জলে ডুবিয়ে দেওয়া হতো। তবে হারেমের সবচেয়ে করুণ এবং অন্ধকার অধ্যায়টি ছিল শাহজাদা বা রাজপুত্রদের নিয়ে। সাম্রাজ্যের গৃহযুদ্ধ এড়ানোর জন্য একসময় ভ্রাতৃহত্য আইন চালু ছিল। পরবর্তীতে রক্তপাত বন্ধ করতে সপ্তদশ শতাব্দীতে কাফেস বা খাঁচা প্রথা চালু করা হয়। সিংহাসনে না বসা রাজপুত্রদের
প্রাসাদের একটি নির্দিষ্ট অংশে আজীবন গৃহবন্দী করে রাখা হতো। তাদের বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ ছিল না, তাদের শিক্ষা বা অভিজ্ঞতার কোনো সুযোগ ছিল না। দিনের পর দিন, বছরের পর বছর মৃত্যুর আতঙ্কে দিন কাটাতে কাটাতে অনেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন। যখন তাদের হঠাৎ করে সিংহাসনে বসানো হতো, তখন তারা বিশাল সাম্রাজ্য পরিচালনার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত থাকতেন। তবে হারেমের জীবন শুধু ষড়যন্ত্র আর ভয়ের ছিল না, এখানে ছিল নিজস্ব এক প্রাণবন্ত সংস্কৃতি এবং দৈনন্দিন রুটিন। হারেমের সামাজিক জীবনের কেন্দ্রবিন্দু ছিল হাম্মাম বা রাজকীয় স্নানাগার। এখানে নারীরা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে নিজেদের রূপ চর্চা করতেন, গল্প করতেন এবং প্রাসাদের সর্বশেষ গসিপ আদান প্রদান করতেন। খাবার ছিল হারেমের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য রাজকীয় রান্নাঘর থেকে বিপুল পরিমাণ সুস্বাদু খাবার সরবরাহ করা হতো। বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য এবং পুতুল নাচের আয়োজন করা হতো। হারেমের নারীরা ছিলেন তৎকালীন ফ্যাশনের আইকন। তাদের পোশাক এবং গহনা ছিল বর্ণনাতীত জাঁকজমকপূর্ণ। কিন্তু সময় বদলাতে থাকে। 19 শতাব্দীতে অটোমান সুলতানরা আধুনিকীকরণের অংশ হিসেবে টোপকাপি প্রাসাদ ত্যাগ করে ইউরোপীয় ধাঁচের দোলমাবাহচে প্রাসাদে চলে যান। এর সাথে সাথে তোপকাপি হারেমের সেই পুরনো জৌলুস এবং কঠোর নিয়মকানুন ধীরে ধীরে শিথিল হতে শুরু করে। অবশেষে 1924 সালে যখন খিলাফত বিলুপ্ত করা হয়, তখন হারেমের শেষ বাসিন্দাদেরও প্রাসাদ ছেড়ে চলে যেতে হয়। আজ তোপকাপি প্রাসাদের হারেম একটি নীরব জাদুঘর। এর খালি করিডোর এবং সুসজ্জিত কক্ষগুলো আজও সেই হারানো দিনের সাক্ষী বহন করছে। যেখানে একসময় হাসিকান্না, ষড়যন্ত্র এবং ক্ষমতার লড়াই চলত, সেখানে আজ শুধু পর্যটকদের পায়ে শব্দ শোনা যায়। প্রিয় দর্শক, স্বর্ণের খাঁচা খ্যাত তোপকাপি হারেমের এই রোমাঞ্চকর এবং অজানা ইতিহাস আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা এমন অসংখ্য অজানা রহস্য আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অজানা কাহিনী নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।